আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথাই খুঁজি হোথাই খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। কবি আল মাহমুদের খুবই বিখ্যাত একটি কবিতা। ঢাকা ফোরাম অফ থট অ্যান্ড সিভিলাইজেশন কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের উপস্থিত সম্মানিত দর্শক কিংবা পাঠক, লেখক, বুদ্ধিজীবী সকলকেই সালাম এবং শুভেচ্ছা। আর ধন্যবাদ জানাই আয়োজক যে ফোরাম, ঢাকা ফোরামকে। চমৎকার একটি আয়োজন, খুবই ভালো লাগছে যে এখানে অধিকাংশই তরুণদের সাথে কথা বলতে। তো আমি আজকের আলোচনাটা একটু তিনটা বিষয় একটু ফোকাস করতে চাই। বাংলা সাহিত্যের অনিবার্য কবি আল মাহমুদ। তো আধুনিক বাংলা কবিতায় আমি মনে করি যে 7 জন কবিকে মানে একদম অপরিহার্য কবি বলা যায়। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তারপরে আমাদের জসিমউদ্দিন, ফরুক আহমদ এবং কবি আল মাহমুদ। এই 7 জনকে আধুনিক বাংলা কবিতার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। হুমায়ুন আজাদ একটি আধুনিক বাংলা কবিতা সংকলন করেছিলেন, যেখানে তিনি কয়েকজন কবিকে বাদ দিয়েছিলেন, আবু জাফর উবাইদুল্লাহ, সৈয়দ আলী হাসান, আল মাহমুদকে। কিন্তু তাকে কৈফিয়ত দিতে হয়েছে যে কেন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এখানেই শক্তি, যে তাকে বাদ দিতে হয়েছে এটা কোনো সাহিত্যিক কারণে না, এটা মতাদর্শিক কারণে তিনি বাদ দিয়েছেন। যাই হোক, আমার সৌভাগ্য যে আল মাহমুদকে নিয়ে আমি ইউনিভার্সিটি পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে থিসিস করেছিলাম। সেটা হচ্ছে 2006 থেকে 2010 পর্যন্ত, প্রায় 5 বছর। তারপরে 2011-তে আমার পিএইচডি অ্যাওয়ার্ড হয়। 2014-তে আমার আল মাহমুদের কবিতা বিষয় শিল্পরূপ নামে একটা বই প্রকাশ হয়। একটু মনে হচ্ছে যে বইটি বড়ই হয়ে গেছে, প্রায় 496 পৃষ্ঠার বই, এটা ঢাউস বই হয়ে গেছে। হ্যাঁ, যখন আমি মাত্র মাস্টার্স শেষ করে এই কাজটা শুরু করেছিলাম, তো এখন 6-7 ইউনিভার্সিটির রেফারেন্স বুক। আমার এখন মনে হয় যে খুব একটা খারাপ লিখিনি, কিন্তু প্রথম কাজ হিসেবে আমার এটা বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় আল মাহমুদের কবিতা নিয়ে প্রথম পিএইচডি। এদিক থেকে আমি খুবই গর্বিত যে আল মাহমুদ কিন্তু প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় এসএসসি তার সার্টিফিকেট নাই, ম্যাট্রিকুলেশনের কিন্তু সার্টিফিকেট নাই আল মাহমুদের, কিন্তু তাকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে। তার মানে যারা জিনিয়াস, যেরকম লালন শাহের মতো কিংবা কাজী নজরুল ইসলাম, তাদের কাতারে কিন্তু আল মাহমুদ চলে যাচ্ছেন। কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ম্যাট্রিকের কিন্তু সার্টিফিকেট বা সনদ নাই। সেদিক থেকে কিন্তু রবীন্দ্রনাথের পরে শত শত, হাজার তো হবেই, থিসিস হয়েছে। আমি আমার আলোচনাটাকে 3টা বিষয় একটু আলোকপাত করতে চাই। প্রথমত, এখানে যে শিরোনাম আছে যে আমাদের এখানে এই অঞ্চলে আধুনিকতার একটা সংকট আছে, এইটা আল মাহমুদ কীভাবে অতিক্রম করেছেন একটা বিষয়। আল মাহমুদের আধুনিকতা আসলে কি, এটা একটা বিষয়। আর এখানে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য কিভাবে আল মাহমুদ এখানে এই আধুনিকতা অতিক্রম করতে গিয়েই কিন্তু এই বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের যে রূপকল্প নির্মাণ করেছেন। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আল মাহমুদের যে পরিবর্তন আসছে 75-এর পরে। 1974 থেকে 75 সাল, 1 বছর তিনি জেল খেটেছেন। আপনারা জানেন যে আল মাহমুদ একজন বিখ্যাত সম্পাদক ছিলেন, দৈনিক গণকণ্ঠের তিনি সম্পাদক ছিলেন। তিনি একজন বিখ্যাত শিশু সাহিত্যিক, পাখির কাছে ফুলের কাছে মাস্টারপিস একটা বইয়ের তিনি রচয়িতা। তিনি একজন সফল আত্মজৈবনিক লেখক, যেভাবে বেড়ে উঠি, যিনি লিখেছেন।
তিনি একজন উপন্যাসিক, সফল উপন্যাসিক। কাবিলের বোন এবং উপমহাদেশের মতো উপন্যাস লিখেছেন। পানকড়ি রক্ত এর মতো ছোট গল্প তিনি লিখেছেন। গন্ধ বণিক, হ্যাঁ, পানকড়ি রক্ত, কিংবা আরও স্মরণীয় অনেক গল্প আছে তার। এটা সিনেমাও হয়েছে, হ্যাঁ, তার জলবেশ্যা নিয়ে পশ্চিমবাংলায় সিনেমাও হয়েছে। এবং আল মাহমুদ একজন বুদ্ধিজীবীও বটে। তো যাই হোক, আল মাহমুদ কিন্তু তিনটা একটা পিরিয়ড পেয়েছেন। প্রথমে তিনি তার শৈশব, কৈশোর, হ্যাঁ, এবং তারুণ্যের প্রথম অংশ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম এই অঞ্চলে যে ভাটি বাংলায় বেড়ে উঠছেন, এবং তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধর শেষ সময়টা তিনি তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আছে। হ্যাঁ, তিনি তার আর কবিতায় এবং গদ্যেও তিনি বলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময় আখাউড়াই ট্রেন এর বিষয়গুলো আছে যে এই কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল নিশান, দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতুর বর্ণনা। এটা কিন্তু আল মাহমুদের একদম নিজের দেখা। হ্যাঁ, তারপরে পাকিস্তান আমল দেখেছেন, তারপরে বাংলাদেশ, এবং বাংলাদেশের 72 থেকে 75 তিনি সবচেয়ে উচ্চকণ্ঠ একজন সম্পাদক ছিলেন। সেই যে জেল খাটলেন, সেখান থেকে জেলের মধ্যেই তার মধ্যে একটা পরিবর্তন আসে। তিনি বলছেন যে তার ভাষায় যে একটা পৃথিবীর যে ধর্মগ্রন্থগুলো আছে সেইগুলো একটা তুলনামূলক পাঠে তার মধ্যে একটা পরিবর্তন আসে, এবং তার মধ্যে তার পারিবারিক সূত্রেই কিন্তু ইসলাম এবং মুসলিম সংস্কৃতির একটা বিরাজমান ছিল। মাঝখানে তিনি যে লালমোহন পাঠাগার থেকে শুরু করে তিনি বামপন্থার যে অবলম্বন করলেন, সোনালী কাবিনেই কিন্তু দেখা যাচ্ছে যে এই বামপন্থার একটা সর্বোচ্চ একটা শিখর আমরা দেখতে পাই। 60-এর দশকের জাতীয়তাবাদী আন্দোলনের যদি একটি সাহিত্যিক রূপকল্প বলতে হয়, তাহলে সোনালী কাবিনকে মাস্টারপিস হিসেবে বলতে হবে। তো কিন্তু ওইখানেও তিনি তার বিশ্বাস থেকে কিন্তু বিচ্যুত হননি। হ্যাঁ, ওখানেও কিন্তু প্রত্যাবর্তনের লজ্জায় তার পিতার কণ্ঠ থেকে তিনি বলতেন ফাবিয়া ইয়ালা রব্বিকুমা তুকাজ্জিবান। এই যে কোরআনের আয়াত, এটা কিন্তু একজন অবিশ্বাসীর আসলে হয় না। এইখানের আল মাহমুদকে নিয়ে ঢাকায় যে আলোচনা হয়, এটা সম্পূর্ণ সাংস্কৃতিক রাজনীতি। হ্যাঁ, এটা কালচারাল পলিটিক্স, এখানে কোনো সাহিত্যিক নয়। আমি কাউকে বলছিলাম, সকালে আলোচনা করছিলাম, আল মাহমুদের উড়াল কাব্য এবং মিথ্যাবাদী রাখাল, এই দুইটা বই এত উঁচু মানের। তার আল মাহমুদের যে আন্তর্জাতিকতা, সেইখানে আন্তর্জাতিকতার বাংলা কবিতায় উড়াল কাব্যের মতো সমকক্ষ আর বই নাই বললে আমি দাবি করি। তার যে আন্তর্জাতিকতা, সেখানে তিনি মার্কিন যে আগ্রাসন মধ্যপ্রাচ্যে, হ্যাঁ, ইরাক, আফগানিস্তানের প্রেক্ষিতে যে কবিতাগুলো লিখেছেন, অসাধারণ কবিতা। যাই হোক, এটা আমি একটু শেষে আলোচনা করব। এবং আমি তিনটা বিষয়ের কথা বলছিলাম, এবং শেষে আমি তার বিশ্বাস এবং পরবর্তী কবিতাগুলো নিয়ে একটু আলোচনা করব। 30-এর দশকের যে প্রভাব, সেটা কিন্তু আমাদের 40-এর পরবর্তী কবিদের, 50-60-এর দশকের কবিদের কিন্তু একটা আদর্শ ছিল। আপনারা জানেন যে কল্লোল পত্রিকা কেন্দ্র করে আমাদের পশ্চিম বাংলায় যে আধুনিকতার যাত্রা শুরু হলো, কল্লোল, কালিকলম, প্রগতি কবিতা পত্রিকা, এবং মানে বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকা, আর সুধীন দত্তের হচ্ছে পরিচয় পত্রিকা। এই কয়েকটা পত্রিকাকে কেন্দ্র করে একটা আধুনিকতাবাদী যে সাহিত্যের সূচনা হলো, সেটাকে আমরা মনে করি যে একটা কলোনির মধ্যে একটা সাহিত্যিক একটা রূপকল্প। আমরা জানি যে মানে ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে যে ইউরোপে যে রেনেসাঁ যেটা হলো, সেটা পৃথিবীর ইউরোপ থেকে প্রত্যেকটা দেশে, বিশেষভাবে এশিয়া এবং আফ্রিকায়, লাতিন আমেরিকায় যে কলোনিগুলো স্থাপন হলো, সেখানে এনলাইটেনমেন্ট ছিল তাদের ভিত্তি। এই এনলাইটেনমেন্টকে কেন্দ্র করে তাদের যে নৌ অভিযানগুলো, আপনারা অবাক হবেন, সত্যেন সেনের এর একটা বই, ছোট্ট একটা চটি বই, সেটা হচ্ছে মশলার যুদ্ধ। এটা আপনারা সবাই পড়বেন, দেখবেন যে পর্তুগাল থেকে কত হাজার কিলোমিটার, পর্তুগাল থেকে এইখানে ওখানে পোপ বলছে যে ভারতবর্ষ হচ্ছে আমাদের, এখানে শাসন করার আমাদের অধিকার আছে।
ওখান থেকে ফতোয়া দিচ্ছেন। এইখানে পর্তুগিজরা এসে এখানে গণহত্যা চালিয়েছে, পরে ওদেরকে অতিক্রম করবার ডাচরা এখানে গণহত্যা আরও বেশি চালিয়ে এটা দখল করে নিয়েছে। তারপরে এই যে এই অঞ্চল থেকে শুরু করে সব অঞ্চলে তারা যে কলোনি স্থাপন করলেন, কলোনির সাথে সাথে তাদের এনলাইটেনমেন্টের যে গৌরব নিয়ে আসলেন, তারা সর্বোৎকৃষ্ট, তারা পৃথিবীর কেন্দ্র, তারা আলোকিত, আর বাকিরা হচ্ছে নিকৃষ্ট, অন্ধকার। এই যে প্রাচ্যতত্ত্ব যেটা এডওয়ার্ড সাইড যেটা বলেছেন, এর ফলে এক একটা অঞ্চলে যে কলোনি হলো, কলোনিতে কি হলো, ইউরোপ এবং ইউরোপের যে জ্ঞান ভাণ্ডার, জ্ঞান বাণিজ্য, সেইটা এখানে প্রভুত্ব করলো। সেটা দ্বারা আমাদের 30-এর কবিরা কি হলেন, তারা উজ্জীবিত হলেন। তারা বললেন যে বাংলা কবিতার এই যে ট্র্যাডিশন, এটা আমাদের ত্যাগ করতে হবে, যেটা শুরু হয়েছিল মধুসূদন দিয়ে। মধুসূদন বাংলা ভাষায় কিন্তু কবিতা শুরু করেননি, তিনি ইংরেজি ভাষায় শুরু করছেন কবিতা, ইংরেজি পোশাক পরতেন, তার ইংরেজি মানে বাংলা ভাষাকে মোটামুটি প্রথম সময় ঘৃণাই করতেন এবং বাংলা নারীদেরকেও পছন্দ করেনি। তিনি, তার 2টা বিবাহ হয়েছে, 2টাই কিন্তু ফরেনার, দুইটাই সম্ভবত ফরাসি। হ্যাঁ, আমার মনে নাই, প্রথমটা ফরাসি, পরেরটা ফরাসি কিনা আমার জানা নাই। তো তিনি লিখছেন ইংলিশে, ভাবছেন তিনি মিল্টনের মতো মহাকবি হবেন, যাবেন হচ্ছে বিলেতে, সব কিছুই কিন্তু ইংলিশ। তার যদিও একটা প্রত্যাবর্তন ঘটেছে, তিনি চতুর্দশপদী কবিতাবলী লিখেছেন, বাংলা ভাষায় নাটক রচনা করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু ইয়াং বেঙ্গল যেটা ছিল ডিরোজিওর নেতৃত্বে, সেখান থেকে কিন্তু এটা আসলে শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ এইখান থেকে প্রাচ্য পাশ্চাত্যের একটা মেলবন্ধন করে দিয়েছেন, কিন্তু 30-এর দশকের কবিরা এসে আবারও সেই আধুনিকতার সেই মায়াতে তারা এখানে পড়লেন। তো যেটা বলছিলাম যে এই যে আধুনিকতা কিন্তু একটা ধারণা এবং মনোভঙ্গির বিস্তার। আধুনিকতা একটা মনোভঙ্গি এবং বিস্তার, যেটা রবীন্দ্রনাথ বলছেন যে এইটা হচ্ছে যতটা না কালের বিষয়, তার চেয়ে একটা মর্জির বিষয়। এবং আধুনিকতা, উনি বলছেন যে একটা নদী যেতে যেতে যে বাঁক ফেরায়, সেটাই হচ্ছে আধুনিকতা বা মডার্নিটি। তো এইখানে আমি মনে করি যে রবীন্দ্রনাথকে আমি কৃতিত্বই দিব, তিনি একটা আধুনিকতাকে একটা চিরকালীন একটা বিষয়ে তিনি রূপান্তর করেছেন। এবং তিনি বলছেন যে শাশ্বতভাবে যেটা আধুনিক সেটাই আমরা গ্রহণ করব, এবং সেই আধুনিকতা বলছেন যে এটা ক্রম অগ্রসরমান, ক্রম পরিবর্তমান এবং সঞ্চারণশীল, একটা পরিবর্তিত ব্যবস্থার যে রূপকল্প, সেটাই তিনি বলছেন। এবং 30-এর কবিদের ছিল হচ্ছে 2টা, তাদের কি বলবো, মনোভঙ্গিতে 2টা। এক নম্বর হচ্ছে আধুনিক হতে হলে আমরা রবীন্দ্রদ্রোহী হতে হবে, রবীন্দ্রনাথ থেকে আলাদা হতে হবে, এটা একটা। আর একটা হচ্ছে নিজস্ব কাব্যলোক সৃষ্টি করতে হবে। অচিন্ত্য কুমার সেনগুপ্ত আধুনিক কবিতার একটা ইস্তেহারে তিনি বলছেন, পশ্চাতে শত্রুরা স্বর হানুক, অগণন হানুক ধারালো, পশ্চাতে শত্রুরা স্বর অগণন হানুক ধারালো, সম্মুখে থাকুন বসে পথ রুধি রবীন্দ্র ঠাকুর, আপন চক্ষের থেকে জ্বালিব যে তীব্র তীক্ষ্ণ আলো, যুগ সূর্য ম্লান তার কাছে, মোর পথ আরো দূর। এটা অচিন্ত্য কুমার সেনগুপ্ত ইনি বলছেন যে এরকম। এবং বিষ্ণুদের একটা কবিতা আছে, রবীন্দ্র ব্যবসা নয় আমার হচ্ছে উত্তরাধিকার, ভেঙে ভেঙে সমুদ্রের দিকে যাত্রা। তার মানে তাদের প্রাথমিক ইয়া ছিল রবীন্দ্রনাথ থেকে আলাদা হতে হলে আমাকে বদলিয়ার, র্যাবো, মালার্মে, এলিয়ট এদেরকে অনুসরণ করতে হবে। এইটাই মূলত, এইটা আপনারা জানেন যে পরিচয় পত্রিকা যখন হচ্ছে তখন কিন্তু বিশ্ব সাহিত্যের এই অনুবাদগুলো চলে আসছে, এবং বদলিয়ারের অনুবাদ কিন্তু বুদ্ধদেব বসু সফলভাবে করেছেন। তো এই যে মালার্মে, ভ্যালেরি, র্যাবো, বদলিয়ার এবং এলিয়ট, এরা তখন আদর্শ হয়ে যায় এদের। যদিও 30-এর কবির প্রত্যেকে আবার পরবর্তীকালে রবীন্দ্রনাথের ভক্ত হয়ে যায়। আবু সাইদ বলছে রবীন্দ্রনাথের ঝর্ণা তলায় তারা স্নাত হয় পরবর্তীকালে। এবং বিষ্ণুদের একটা বই আছে, তুমি কেবল 25শে বৈশাখ। এই যে পাশ্চাত্য সাহিত্য ভাণ্ডার থেকে তিনি নিয়ে আসলেন, কি নিয়ে আসলেন? সংশয়, ক্লান্তি, বৃতৃষ্ণা, নগরায়ন, এলিয়েনেশন, বিচ্ছিন্নতা বোধ,
এবং তিরিশের কবিতার আপনারা পড়লে দেখবেন যে পারিপার্শ্বিক আবহাওয়া, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, এই যে বাংলার যে লুকায়ত এই বিষয়গুলো প্রায় অনুপস্থিত জীবনানন্দ দাশ ছাড়া। জীবনানন্দ দাশের মনোভঙ্গি যদিও পাশ্চাত্যের, কিন্তু তার উপাদান ছিল আমাদের বরিশালের, মানে এই অঞ্চলের এর যে প্রকৃতি, এই প্রকৃতির রূপকল্প। হ্যাঁ, তো জসিমউদ্দিন এবং জীবনানন্দ দাশ থেকে আল মাহমুদ কীভাবে আলাদা হইলেন সেটাও আমি একটু পরে বলবো। তবে রবীন্দ্রনাথ এটা শেষ করে দিই। রবীন্দ্রনাথ বলছেন যে কালের নৈবেদ্যে লাগে যে সকল আধুনিক ফুল আমার বাগানে ফোটে না সে। কালের নৈবেদ্যে আধুনিক ফুল লাগে, সেটা আমার বাগানে ফোটে না। কিন্তু তিনিও আপনারা জানেন যে শেষের কবিতা এবং পুনশ্চ, শেষের কবিতা উপন্যাসে এবং পুনশ্চতে তিনি কিন্তু বারবার এই তরুণদের সাথে পাল্লা দিয়েছেন। এবং পুনশ্চ কবিতার আর যে আপনারা আশা করছি পড়েছেন, একদম কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে লেটেস্ট কবিতার ভঙ্গি হচ্ছে পুনশ্চ। তো আধুনিক কবিতার যে বিষয়টি ছিল যে রবীন্দ্রনাথের যে অটুট প্রায় অস্তিত্ববাদ, শান্তি স্বর্গ, স্থৈর্য এবং আত্মপ্রত্যয়, সেটা তিরিশের কবিতারা ভেঙে দিলেন। ভেঙে দিয়ে সেখানে কি নিয়ে আসলেন? সেখানে নিয়ে আসলেন বাস্তবতা, শরীরী চেতনা, যৌনতা নিয়ে আসলেন মনস্তত্ত্ব নিয়ে আসলেন, নিখিল নাস্তি নিয়ে আসলেন, অমঙ্গল চেতনা নিয়ে আসলেন, অমঙ্গল চেতনা। এবং তারা বলছেন যে অনিশ্বর বোধ, মানে নাস্তিকতাও অনিশ্বর নিয়ে আসলেন। এই যে আধুনিকতা, সিভিলাইজেশন, নগরায়নের সাথে আধুনিক কবিরা আসলেন, এর প্রভাবে আমাদের 50-এর দশকের কবিরা মত্ত ছিলেন। এখান থেকে আস্তে আস্তে আল মাহমুদ আলাদা হইলেন। আল মাহমুদের যে আধুনিকতা, সেটা আমি বলছি যে দেশজ আধুনিকতা। এই দেশজ আধুনিকতার ধারণাটা আমি কোথায় পেলাম সেটা একটু বলছি। তার আগে বদলিয়ারের একটা সমস্যার কথা বলি। বদলিয়ারের মধ্যে যেটা হচ্ছে নৈরাশ্যবোধ, ক্লান্তি, বৃতৃষ্ণা এবং অমঙ্গল চেতনার একটা প্রবল একটা বোধ ছিল। এবং তিনি একজন বলছেন যে বৃতৃষ্ণা, নাগরিক জীবনের বিচ্ছিন্নতা, ক্লেদ, বিম্মিষা এবং হৃদয় মন গ্রাস করা, অমঙ্গল এবং কদর্যতার সর্বব্যাপ্তি, এইগুলো তার মধ্যে ছিল। এবং এইটা যদিও মানে বদলিয়ার জীবনের সাথে এটা বলাটা হয়তো ঠিক হবে না, এটা তথ্য, এটা যেহেতু তথ্য, বদলিয়ার কিন্তু একটা কদর্য জীবনযাপন করতেন এবং অনেকে বলতে সিপিলিসও তার মধ্যে এটা পাওয়া গেছে। এটা কবি সত্তার সাথে তার ব্যক্তিগত জীবন আমরা বলছি যে এটা আমি যদি রবীন্দ্রনাথ বদলিয়ার তুলনা করি, যে বলছে তার যে মানসিক স্বাস্থ্য, তার প্রকাশ হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা, কিন্তু বদলিয়ার যে জীবনযাপন করে, যে মানসিক তার স্বাস্থ্যের, তারই প্রকাশ হচ্ছে তার বিতৃষ্ণা কিংবা তার কবিতা। কিন্তু বিশ্ব সাহিত্যের তিনি একজন মস্ত বড় কবি, হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং তিনি মডার্নিটির জনক, হ্যাঁ, বিশ্ব কবিতায়, এ কথাটা আমাদের স্বীকার করতে হবে। এখন আমি বলছি যে আল মাহমুদের আধুনিকতা কি এরকম? আল মাহমুদের আধুনিকতা কি পাশ্চাত্যের? আল মাহমুদের আধুনিকতা রবীন্দ্রনাথের 30-এর দশকের কবিদের মতো? না। কিন্তু আল মাহমুদ শুরু করেছিলেন 30-এর প্রবণতার মধ্যে দিয়ে। 30-এর দশকের যে কাব্যের যে প্যাটার্ন, যে আঙ্গিক, হুবহু হচ্ছে কিন্তু আল মাহমুদের। তো সেইখানে তিনি লোকজ কি নিয়ে আসলেন? শব্দ নিয়ে আসলেন। আধুনিক কবিতার মধ্যে লৌকিক উপাদান নিয়ে আসলেন, শব্দ নিয়ে আসলেন, এর চিত্রকল্প নিয়ে আসলেন, উপমা নিয়ে আসলেন। এই যে মানে সোনালী কাবিনের যে প্রথম কবিতা, সোনার দিনার নেই দিনমোহর চেও না হরিণী, যদি চাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি। আল মাহমুদ বলছে যে কাবিন শব্দটি বাংলা কবিতা আমি প্রথম ব্যবহার করি, যে আমাদের বিবাহ বন্ধনে যে কাবিননামা, এটা অপরিহার্য অংশ, অনিবার্য, এইটাকে আমরা ব্যবহার করিনি এতদিন। এই কাবিন শব্দটা আমি প্রথম ব্যবহার করি। তাহলে দেখা যাচ্ছে যে তিনি লোকলোকান্তরে শুরু করলেন, কালের এর কলসা একটু বিকাশ ঘটল এবং পরিপূর্ণভাবে সোনালী কাবিনে তার যে আধুনিকতার রূপকল্প এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের যে রূপায়ণ, সেটা পরিপূর্ণভাবে ঘটে গেল
এই তিনটা কাব্যের মধ্যে দিয়ে। এবং সেই সময় আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে 50 এবং 60-এর দশকের জাতীয়তাবাদী আন্দোলন, যে জাতীয়তাবাদী আন্দোলনে বাঙালি পরিচয়টি বড় হয়েছিল এবং বাঙালি পরিচয়ের সাথে গ্রামীণ সভ্যতা, গ্রামীণ সংস্কৃতি, গ্রাম বিশ্ব বা গ্রামীণ বাংলা ওতপ্রোতভাবে জড়িত। এটাও কিন্তু আমাদের এই রাজনৈতিক ব্যাপারটা আমাদেরকে যুক্ত করতে হবে। সেই সময়ে কিন্তু আবু জাফর উবাইদুল্লাহর বৃষ্টি ও সাহসী মানুষের জন্য যে প্রার্থনা, সেই সময় কিন্তু আবু জাফর উবাইদুল্লাহর উত্থান। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের একটি বই আছে, নাম হচ্ছে সুলতানের কাজ, দেশজ আধুনিকতা সুলতানের কাজ। একটা অসাধারণ বই, যেখানে সুলতানকে তিনি স্থাপন করছেন যে বৈশ্বিক আধুনিকতার বিপরীতে যে আবহমান স্থানিকতা। একটু লক্ষ্য করেন দুইটা শব্দ, বৈশ্বিক আধুনিকতার বিপরীতে স্থানিক আবহমানতা। আমাদের যে স্থানিক আবহমানতা আছে, এটা বৈশ্বিক আধুনিকতার বিপরীতে তিনি দাঁড় করাচ্ছেন। তিনি বারবার একটা ফিগারেটিভ এটা আঁকেন, বড় বড় মানুষ, মাসেল পাওয়ার, যেখানে নাঙল, যেখানে মাছ ধরা, হ্যাঁ, এরা সবাই আছে। এবং এই যে প্রকৃতিকেই তিনি দেখাচ্ছেন, প্রকৃতি মানে হচ্ছে কোনো রোমান্টিক কোনো জায়গা না, প্রকৃতি দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে এখানে একটা পলিটিক্স আছে। রবীন্দ্রনাথের যে প্রকৃতি দেখার দৃষ্টিভঙ্গি, এটা আমি একটা লেখায় বলছিলাম যে এটা পাখির দৃষ্টি, আর একটা হচ্ছে সুলতানের যে দৃষ্টি সেটা ব্যাঙের দৃষ্টি। পাখি ওপর থেকে দেখে আর ব্যাঙ থেকে নিচ থেকে দেখে। এজন্য সুলতানের যে ফিগার, সেগুলো দেখবেন যে বড় বড়, এবং মাটি লগ্ন কর্ষণ করছে। এই যে কৃষক, তার লড়াই, তার সংগ্রাম, তার দর্পিতা, সে বৈশ্বিক আধুনিকতাকে ঠেকিয়ে দিচ্ছে। আমাদের জমি মানে একটা দখল, খাজনা, সত্ত্ব, লড়াই, রক্তপাত। এর সাথে আল মাহমুদ যুক্ত করছে প্রেম এবং কাম এবং লোকজ উপাদানগুলো যুক্ত করছেন। এটাকেই আমরা বলছি, এটা আমি বলছি না, এটা বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের যে টার্মটা, সেটা আমি নিয়েছি, যে দেশজ আধুনিকতা। তো এই দেশজ আধুনিকতা কি করে, এখানে কলোনির বাসিন্দারা কয়েকটা প্রশ্ন করে। কলোনির বাসিন্দারা কেন তাদের কণ্ঠ এবং চোখ নাই, কিংবা তাদের ইতিহাস কেন বিকৃত বা অধস্তন, কেন অধস্তন তাদের ইতিহাস, তাদের উৎসে ফেরার উপায় সরল নয় কেন, বিভিন্ন ছেদের মধ্যে তাদের জীবন যাপন যথার্থ নয় কেন। এই প্রশ্নগুলো দেশজ আধুনিকতা তৈরি করে। এবং আমি মনে করি সুলতানের যে রূপ, রং, রেখা, সেটারই আর একটা হচ্ছে আল মাহমুদের কিন্তু কবিতা। তো এখন এই যে ঔপনিবেশিক যান্ত্রিক সভ্যতার বিপরীতে গ্রাম বা গ্রামীণ জীবনবোধ, এইটাকে আল মাহমুদ নিয়ে আসছেন। এই যে রোমান্টিক দৃষ্টিভঙ্গির চাইতে তিনি বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে আসলেন, যে ধানের ক্ষেতকে চমৎকার। এটা আমরা জানি না, ধান ক্ষেত, আমরা শহরের মানুষ, মাঝে মাঝে গ্রাম। আমি নিজেই প্রতি সপ্তাহে একটু আমাদের শহর থেকে একটু দূরে যে গ্রামীণ যে জনপদ, আমরা সেখানে একটু ঘুরতে, এটা রিলিফের জন্য। কিন্তু ওখানে যে কৃষকরা যে লড়াই সংগ্রাম করে জীবন জীবিকার বিষয়, সেইটা কিন্তু আমাদের সাথে নাই। ওই কৃষকের সাথে তার জীবন এবং জীবিকা, তার লড়াই, কাম, ভালোবাসা, সব কিছু যে মেহনত এবং আবাদ, এইটা হচ্ছে কৃষকের লড়াই। এই কৃষক হচ্ছে আল মাহমুদের কবিতায় চলে আসছে। এবং তিনি বলছেন যে আমার কবিতার বিষয় হচ্ছে তাই, যা একজন গরিব চাষির বিষয়। তিনি বলছেন যে আমার বিষয় তাই, যা গরিব চাষির বিষয়। চাষির বিষয় বৃষ্টি, ফলবান মাটি, আর কালচে সবুজে ভরা খানাখন্দহীন সীমাহীন মাঠ। চাষির বিষয় নারী, উঠোনে ধানের কাছে নুয়ে থাকা পূর্ণ স্তনী ঘর্মাক্ত যুবতী। ধানের কাছে নুয়ে থাকা যে যুবতী, সেটা হচ্ছে তার কবিতার বিষয়। তাহলে আপনারা তো এটা মানে ক্লিয়ার বুঝতে পারছেন যে আল মাহমুদ ওই 30-এর দশকের যে
এই আধুনিকতা ওয়েস্টার্ন সেখান থেকে ফিরে আসলেন। রবীন্দ্রনাথের আধুনিকতা, যে রোমান্টিক আধুনিকতা, সেখান থেকেও তিনি একদম সুলতানের যে কাজ, কিংবা কামরুল হাসানের যে কাজ, জয়নুল আবেদিনের যে কাজ, সেইটার মধ্যে তিনি প্রবেশ করলেন এবং উপস্থাপন করলেন। এইখানেই হচ্ছে আল মাহমুদের মানে তার যে কি বলবো, তার সাংস্কৃতিক ঐতিহ্যের রূপকল্প এটাই, এবং এটাই 60-এর দশকের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম একটা দিক। তিনি বলছেন যে আমি আমার কথা বলতে পারি যে আমি সোজাসুজি আমাদের গ্রাম জনপদে ফিরে এসেছি এবং পরীক্ষা করেছি যারা আমার আগে গ্রাম জনপদ, আমাদের দেশকে, আমাদের নদীনালা, আমাদের ফোক, এগুলোকে যারা কাব্যে ব্যবহার করেছেন তাদের কবিতা কেমন। এটা পরীক্ষা করতে গিয়ে আমি জসিমউদ্দিনের কবিতা, যতীন্দ্রমোহন বাগচি, রবীন্দ্রনাথও পড়েছি। জসিমউদ্দিনের কবিতায় দেশে যে চিত্রকল্প এসেছে সেগুলো গাথা কাব্য থেকে। আধুনিক আঙ্গিকে গ্রামকে ব্যবহার করার চেষ্টা বা আমি প্রথম করেছি, হয়তোবা কেন আমিই করেছি। একটি আধুনিক কবিতার আঙ্গিকে গ্রামকে, বাঙালি মুসলমান চাষিদেরকে, তাদের লেনদেন, তাদের যে আত্মীয়তার সূত্র, দেশের প্রতি, সংস্কৃতির প্রতি তাদের যে বন্ধন, তাদের যে দুঃখ বেদনা, সেটা আমি আমার কবিতায় আনার প্রথম চেষ্টা করেছি। এই কথা বলার পরে আসলে আর আমার কথা বলার আসলে সুযোগ নাই। তিনি সব বলে দিয়েছেন যে একটা গ্রামকে এবং চাষিকে বাঙালি মুসলমান। তিনি কিন্তু আগেও বলছেন পৃথিবীর 60-এর দশকে শুধু বাঙালি ছিল, পরবর্তীকালে বাঙালি মুসলমান তিনি যোগ করলেন। তাদের সংস্কৃতি, তাদের জীবন, তাদের লেনদেন সবগুলোকে তিনি নিয়ে আসছেন। আর একটা জায়গায় তিনি বলছেন আমি এমন এক গ্রাম বাংলাকে উপস্থাপন করতে চেয়েছি যে গ্রাম বাংলা ভেঙে পড়া। ঠিক জসিমউদ্দিনের বাংলাদেশও না, আবার জীবনানন্দ দাশের বাংলাদেশও না। জসিমউদ্দিন এবং জীবনানন্দ দাশের বাংলাদেশে এক ধরনের রূপকথা আছে, একটা স্বপ্ন আছে, কিন্তু আমার দেখা বাংলাদেশ একদম রূঢ়। এ বাংলাদেশ নদীর পাড় ভাঙা বাংলাদেশ, গ্রামকে গ্রাম বিলীন বাংলাদেশ, এগুলো আমার কবিতায় প্রথম এসে যায়। এবং এর সমর্থনে তিনি প্রকৃতি কবিতা, যেটা সোনালী কাবিনের প্রথম কবিতা, কত দূর এগুলো মানুষ, কিন্তু আমি এখনো ঘোর লাগা বর্ষণের মাঝে উবো হয়ে আছি। হীরের মতন গাঢ় মাটির নরমে কোমল ধানের চারা রুইতে গিয়ে ভাবলাম এ মৃত্তিকা কিষানি আমার। বিলের জমির মতো জলসিদ্ধ সুখদ লজ্জায় যে নারী উদম করে তার সর্ব উর্বর আধার। এটা আল মাহমুদের এটা সবচেয়ে একটা কি বলবো ভারতীয় দর্শন বা লোক দর্শনে, লোকায়ত দর্শনের এর একটা সর্বোচ্চ পর্যায়ে একটা কবিতা, প্রকৃতি কবিতাটা। যেখানে তিনি বলছেন যে একটা ইকোলজি নিয়ে আসছে এবং মৃন্ময়ী, বলছেন মৃন্ময়ী পৃথিবী, এবং বলছেন পরস্পর বিরোধী আহার খুঁটে খায় পরস্পর বিরোধী আহার। এইটা তার বন্ধু শহীদ কাদরী খুব দর্শন নিয়ে চর্চা করতেন, আল মাহমুদের বন্ধু। তিনি বলছিলেন যে আল মাহমুদকে খুব ঠাট্টা করতেন। সেই সময়ে ফজল শাহাবুদ্দিন, তারপরে হচ্ছে শামসুর রহমান, আল মাহমুদ এবং শহীদ কাদরী, এরা আমাদের পুরান ঢাকায় এখানে এই যে বিউটি বোর্ডিংয়ে আড্ডা দিতেন, কবিতা লিখতেন, পরস্পর করতেন। এবং এই প্রসঙ্গে একটা মনে পড়ে গেল যে আল মাহমুদের কবিতা যখন বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় প্রকাশ হলো, আল মাহমুদের কি উচ্ছ্বাস! পকেটে নিয়ে মনে হয় 1 মাস ঘুরেছেন বুদ্ধদেব বসুর চিঠি নিয়ে। বলছে যে আমার পিঠে মনে হচ্ছে যে 1-2টা ডানা গজিয়ে গেছে, আমি আকাশে উঠছি। বুদ্ধদেব বসু বলছে যে আপনার 2টি কি 3টি কবিতা ছাপা যাবে। ওই যে আল মাহমুদের প্রথম জার্নিটাও 30-এর ভাবালতা, তাদের প্রতি আকৃষ্টের ভিতর দিয়ে। কিন্তু পরবর্তীকালে বুদ্ধদেব বসুর সাথে সাক্ষাৎকার এর কবিতায় তিনি সব বিষয়গুলো, সাম্রাজ্যবাদ কিংবা আমাদের মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে আসছেন। তো যেটা বলছিলাম যে এই যে স্বদেশের রূপ এবং চেতনার উপকরণ, কিষানের জীবন স্পন্দন, ধর্ম, সমাজ, সংস্কৃতি এবং বস্তুগত জীবনের আবশ্যক খুঁটিনাটি, এগুলো নতুনভাবে আল মাহমুদের কবিতায় এভাবে চলে আসছে। তিনি এই জন্য বলছেন যে এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা তিনি তার কবিতার সম্পর্কে তার গদ্যগুলো পড়া দরকার।
খুব মূল্যবান কিছু কথা বলছেন। এবং গ্রাম বলতে যে পশ্চাৎপদ না, গ্রাম বলতে যে এশিয়া এবং আফ্রিকার লড়াইরত মানুষের যে একটা বিষয়, এইটাও তিনি নিয়ে আসছেন। তিনি বলছেন যে গ্রামীণ বিশ্ব বা গ্রামীণ সভ্যতা, এখানে যে সিভিলাইজেশন, যে আমরা এখানে আপনারা ঢাকা ফোরাম থট অ্যান্ড সিভিলাইজেশন করছেন, উনি বলছেন যে গ্রামীণ সভ্যতা। তিনি পুঁজিবাদ এবং নগরকে একটা তার বিপরীতে দাঁড়ি করেছেন পাশ্চাত্য। আর তিনি বলছে গ্রামীণ সভ্যতা, আবহমান সংস্কৃতি, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, এইটা একদিকে নিয়ে আসছেন এবং বলছেন যে একসময় আমরা গ্রামের কালো মানুষের ধারা শহরকে দখল করে নেবেন। এটা তিনি কোথায় থেকে নিয়েছেন? এটা হচ্ছে মাও সেতুং। তিনি যেহেতু একটু বামধারারও চর্চা করেছেন, ছিলেন অনেক দিন, মাও সেতুংয়ের কথা আছে গ্রামের কালো মানুষের ধারা শহর এসে দখল করে নেবে, কারণ শহর হচ্ছে পুঁজির কেন্দ্র। এরকম আমরা 5 তারিখে গণভবন দখল করে নিয়েছি, জাস্ট এরকম, এভাবে তিনি দখল করে নেবেন। তিনি বলছে যে আমি আমার কবিতায় আধুনিক নগর সভ্যতা তথা সর্বগ্রাসী নাগরিক উৎক্ষেপের যুগেও ক্ষয়িষ্ণু গ্রামীণ জীবন ও ধসে পড়া গ্রামকে উপস্থাপন করতে চাইছি বলে অনেক সমালোচক কটাক্ষ করেন। আমি তাদের বহুবার বোঝাতে চেষ্টা করেছি, গ্রাম বলতে আমি যুথবদ্ধ আদিম মানব জীবনকে বুঝি না, বরং এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকায় যেসব নরনারী ধনতান্ত্রিক নগর সভ্যতার বিরুদ্ধে গেরিলা বাহিনী গড়ে তুলেছেন তারা আসলে গ্রামেরই লোক। এটা একটা পরিষ্কার। তিনি কোন গ্রামকে চয়েস করছেন, চিত্রকল্প নির্মাণ করছেন? যদি যান কাউতলি রেল ব্রিজ পেরুলেই দেখবেন মানুষের সাধ্যমতো ঘর বাড়ি, চাষা হাল বলদের গন্ধে থতমত থমথমে হাওয়া, কিষানের ললাট রেখার মতো নদী, সবুজে বিস্তীর্ণ দুঃখের সাম্রাজ্য, দেখবেন লাউয়ের মাচায় ঝোলে সিক্তনীল শাড়ির নিশেন, শুটকির গন্ধে পরিতৃপ্ত মাছির আওয়াজ, দেখবেন ভাদুগড়ের শেষ প্রান্তে এক নির্জন বাড়ির উঠোনে ফুটে আছে আমার মিথ্যা আশ্বাসে বিশ্বাসবতী এক ম্লান দুঃখের করবী। এটা লোকলোকান্তর, কবিতার নাম হচ্ছে রাস্তা। আল মাহমুদের রাস্তা হচ্ছে এটাই আসল। বলছে যদি গ্রামে যান দেখবেন যে কিষানের ললাট রেখার মতো নদী, সবুজে বিস্তীর্ণ দুঃখের সাম্রাজ্য, আর লাউয়ের মাচায় ঝোলে সিক্তনীল শাড়ির নিশেন। এটাই হচ্ছে আল মাহমুদের সাংস্কৃতিক ঐতিহ্য। এটাই তিনি একদম শেকড়ে ফিরে গেছেন। তারপর বলছেন দেখো জয়নুলের ছবির মতো ঘর বাড়ি, নারী উঠোনে ঝাড়ছে ধান, ধানের ধুলোয় ম্লান শাড়ি, গতর উদম করে হাতের লেপা মাটির চত্বরের লাঞ্ছিত নিশেন হয়ে পড়ে আছে যেন অনাদরে। এটা হচ্ছে কালের কলসে আছে, নাম হচ্ছে প্রত্যাবর্তন। কেন প্রত্যাবর্তন? কিসের প্রত্যাবর্তন? এটা হচ্ছে নগর সভ্যতা থেকে তিনি গ্রামীণ সভ্যতায় ফেরার প্রত্যাবর্তন। এবং এতদিন তিনি কি ছিলেন? আসলে প্রতারিত ছিলেন। এবং সেখানে তিনি বলছেন, দেখেন, দুঃখের সাম্রাজ্যে তবে পলাতক আমরা কজন। তিনি পলাতক ছিলেন। আমরা কজন আবার এসেছি ফিরে, আমাদের এই ক্লান্তিহীন মন একদিন জনপদ ছেড়ে এই ক্লান্ত কান্নাময় পরিণাম চিন্তা করে দেশত্যাগী কবির হৃদয় নিয়ে পার হয়ে গিয়েছিল নিজের একুল। কিন্তু আজ মাছ, পাখি, নাও, নদী, মাটির পুতুল, বহবান মানুষের অনিবার্য প্রতীকের কাজে আবার এসেছি ফিরে অনুতপ্ত নিজের সমাজে। যে আল মাহমুদের যে প্রত্যাবর্তন, এই যে লজ্জা, এটা নিয়েই তিনি ফিরে আসছেন। এখানেই হচ্ছে আল মাহমুদের আসলে শক্তি। এবং আপনারা একটা বিখ্যাত কবিতা জানেন, সোনালী কাবিনের খড়ের গম্বুজ। এখানে আল মাহমুদের দেখাচ্ছে যে একজন গ্রামের মানুষ একটা শরীর টাইট পোশাক পরে গ্রামে ফিরছে। তার উদ্দেশ্যে তিনি বলছেন, তোমাকে বসতে হবে এখানে এই ঠান্ডা ধানের বাতাসে, আদরে এগিয়ে দেওয়া হুকোটাতে সুখ টান মেরে তাদের জানাতে হবে কুহেলি পাখির পিছু পিছু কতদূর গিয়েছিলে পার হয়ে পানের বরজ। তিনি খড়ের যে গম্বুজ, ওখানেই তিনি ফিরে আসছেন। এবং কুহেলি পাখি খুব ইম্পর্টেন্ট। কুহেলি পাখি মানে কে? সেই যে আধুনিকতা। এবং পানের বরজ, পানের বরজ কি? সজীবতার প্রতীক, প্রাণের প্রতীক।
এবং পানের যে চিত্রকল্প, এটা হার্টের মতো না, পানের পাতাটা, এটাই এখানে মানে এত সিম্বলিক চিত্রকল্পগুলো আছে মারাত্মক। এবং যে ভাঙা নদীর কথা বারবার বলছেন, ফিরলে আজও পাবো কি সেই নদী, স্রোতের তোড়ে ভাঙা সে এক গ্রাম, হাইরে নদী খেয়েছে সব কিছু, জলের ঢেউ ঢেকেছে নাম ধাম। এজন্য আল মাহমুদের যে সাংস্কৃতিক যে ঐতিহ্যের রূপকল্প, এইটা আসলে তার একটা নতুন আধুনিকতা তৈরি করেছে। এরপরে আমি যেটা সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে আল মাহমুদের এই যে মতাদর্শিক পরিবর্তন এবং তার যে আন্তর্জাতিকতা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি এই বিষয়ে একটু লাস্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে তিনি যে স্বপ্ন দেখছেন, সে স্বপ্ন বলছেন যে স্বপ্নের সানুদেশে আমরা শস্যের বীজ ছড়িয়ে দেব, বাম দিকে বয়ে যাবে রূপলি নদীর জল, ডান দিকে তিসিত পর্বত। এটা সোনালী কাবিনের স্বপ্নের সানুদেশে বলছেন। এখানে তার যে সোনালী কাবিনের যে স্বপ্ন, নতুন একটা রাষ্ট্র গঠন, সাম্যবাদী কবিতা, আমাদের এর ধর্ম হোক ফসলের সুষম বন্টন, এবং বিপ্লব, নারী, প্রেম, কাম একসঙ্গে তিনি ধরেছেন। হ্যাঁ, এবং এখানে প্রেম এবং নারীর একটা ভান বা অছিলা বা একটা ছলনার মধ্যে তিনি বিপ্লবের বার্তা দেখনে দিয়েছেন। যেন হিয়েং সাংয়ের দেশে সাম্যের দাওয়াত তিনি নিয়ে আসেন। তো এইভাবে তিনি ঔপনিবেশিক প্রবণতা থেকে বেরিয়ে এসে আল মাহমুদ দেশজ আধুনিকতার নিরিখে নিজস্ব রূপকল্প, মত ও পথ নির্মাণ করেন। ফলে তার কবিতা বাংলাদেশের মৃত্তিকা, জল, হাওয়া, কৃষি ব্যবস্থা, নদী, নৌকা, জেলে, পশু পাখি, মানুষ এবং মানুষের সমাজ, রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, দ্বন্দ্ব, সংঘাত, শান্তি এবং সমকালীন বাস্তবতা থেকে উত্থিত হয়েছে। এবং আল মাহমুদকে সিগনিফিক্যান্ট করার জন্য তার যে পোয়েটিক ডিকশন সবচেয়ে ইম্পর্টেন্ট। আল মাহমুদের যে কাব্য ভাষা, যে কোনো একটা কবিতা পড়লেই বোঝা যায় এটা আল মাহমুদের কবিতা। এই যে কবিতা এমন, এই যে কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া। হ্যাঁ, যে এই যে গ্রামীণ বাঙালি মুসলিম চাষি বা কিষানির যে জীবন এবং সংস্কৃতি, তার যে লড়াই সংগ্রাম, এটাই হচ্ছে আল মাহমুদ, এর বেশি কিছু না। এই আচ্ছা, লাস্ট যেটা একটা কথা বলি সেটা হচ্ছে তার কবিতা হচ্ছে ঋতুজ, রূপজ এবং লোকজ আধুনিকতার একটা রূপায়ণ। ঋতু, আমাদের যে 6 ঋতু, আমাদের এবং রূপজ রূপময় এবং লোকজ আবহমান বাংলার চিত্রকল, এইটা। এখন এইটা যখন 75 সালে তার যে রূপান্তর ঘটল, তখন কিন্তু তিনি আর কি কবি থাকলেন না। মায়াবী পর্দা দুলে ওঠোতে তিনি বলছেন যে পৃথিবীর আমি ঘুম থেকে দেখলাম পৃথিবী সব ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, বড় কবিতা, একটা ঘুমের, একটা দুপুরে ঘুমের পরে, মানে যে একটা যে মানে ভাত খাওয়ার পরে যে দুলুনি আসে, মানে তন্ত্রা আসে, সেই সময় যে ঘুমিয়ে আছে, তখন যে স্বপ্ন, সেই স্বপ্নের ভিতরে তিনি দেখছেন সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র একটি মহাগ্রন্থ পড়ে আছে, যেটা হচ্ছে আল কোরআন। সেটা তিনি বুকে টেনে নিলেন এবং সেখানে একটা আয়াত তার মনে হলো, এইভাবে বহু শহর আমি ধ্বংস করেছি যেহেতু তা ছিল অন্যায়কারী, ফলে তা ধ্বংসস্তূপ হয়ে রয়েছে, আর পরিত্যক্ত কূপ আর উঁচু চূড়ার প্রাসাদ। বহু চেষ্টায়, বহু হোঁচট হুমড়ি খেতে খেতে আমি আমার পুরনো বাসস্থলে পৌঁছালাম। আমার ঘর ভাঙা ইটের ঢিবিগুলোর মতো উঁচু হয়ে আছে। আমি আমার সন্তানদের নাম ধরে বিলাপ করলাম। মায়াবী পর্দা দুলে ওঠোর যে নাম কবিতায় তিনি বলছেন, তিনি একটি নতুন মায়াবী পর্দা দুলোতে উঠে তিনি একটি নতুন জায়গায় পৌঁছালেন। তার এই অঞ্চলের মানুষের যে বিশ্বাস, যে সংস্কৃতি, যে সংস্কার, যে বিশ্ববিধানের প্রতি আস্থা, এইটাকে তিনি নতুনভাবে নিয়ে আসলেন। কিন্তু কবি সত্তা, পয়েটিক ডিকশন
কিংবা কবিতা নির্মাণ শৈলীর এক চুলো তিনি ছাড় দেননি, এক চুলো তিনি ছাড় দেননি। তিনি এই সময়ে দেখা যাচ্ছে যে অনেক স্মরণীয় কবিতা লিখছেন। মায়াবী পর্দা দুলো ওঠোতেই তিনি একটা স্মরণীয় কবিতা হচ্ছে প্রাচীর থেকে কথা। কি জন্য প্রাচীর থেকে কথা বলে? জোসেফ জোসেফ, রাজার স্বপ্নের মানে বলেছিলে তুমি সেই লোক, না আমি জোসেফ নই, না জানি ফারাওকে স্রেফ নিজেরই স্বপ্নের দাগে লাল করে রেখেছি দু চোখ। আপনারা জানেন যে বাইবেলে ইউসুফ আলাইহিস সালামকে জোসেফ বলা হয়, এবং তার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিনা সনেট কবিতা, একটা প্রাচীর থেকে কথা। এভাবে তিনি কোরআনের যে ইতিহাস সেটাকে তিনি নিয়ে আসলেন, তিনি বিশ্বাসকে নিয়ে আসলেন, তিনি ইসলামী ঐতিহ্যকে নিয়ে আসলেন। ইতিহাস এবং ঐতিহ্য, এখানে মিথ বলা হয়, একটা বিতর্ক আছে যে অনেকে বলে যে ইসলামী মিথ, আসলে ইসলামী মিথ হয় না। হ্যাঁ, ইসলামী ইতিহাস হয়, নাহলে ইসলামী ঐতিহ্য হয়। হ্যাঁ, মিথের মধ্যে সত্য এবং মিথ্যা থাকে, কিংবদন্তি থাকে, উপকথা থাকে, কাহিনী থাকে। কিন্তু যখন ওহির সাথে কোনো বিষয় থাকে কিংবা ইসলামের বিষয় থাকে, সেখানে মিথ্যার কোনো বিষয় নাই, তাহলে এটা মিথ হবে না। হয়তো মুসলিম কাহিনী হতে পারে, মুসলিম কিংবদন্তি হতে পারে। মুসলিম আর ইসলাম তো এক না। হ্যাঁ, মুসলিম শাসন, এই অঞ্চলে মুসলিম শাসন 500 বছর ছিল, তার মানে কি ইসলামী শাসন? তা তো না, বিষয়টা তো আলাদা। তো সেরকম তার মধ্যে ইসলাম এবং মুসলিম দুটো বিষয় আসছে। এবং এই যে স্বদেশের মুক্তির আন্দোলন করলেন, এরপরে তিনি দেখা যাচ্ছে যে আত্মার মুক্তি, মানুষের আদর্শিক মুক্তি, ইহকাল এবং পরকালীন মুক্তির বিষয়টিও তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এটাও তো এই অঞ্চলের মানুষের একটা বিষয়, যে আধ্যাত্মিকতা, তার যে বিশ্বাস, তার যে চেতনা, তার যে সংস্কৃতি এবং বাঙালি মুসলমান যে আত্মপরিচয়, এটাকে তিনি বড় করে তুললেন। তার সাথে সাথে স্থানীয় সাম্রাজ্যবাদ এবং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি শক্তভাবে দাঁড়ালেন। এখানে এই দুটা বিষয় খুব ইম্পর্টেন্ট। আমি জাস্ট শেষের দিকে চলে আসছি। এখানে আর একটা উদাহরণ আমি দিব। এটাকে আমি বলছি যে সেমেটিক ঐতিহ্য এবং দোয়েলত দইতা, এই কাব্য থেকে তার মধ্যে প্রচণ্ডভাবে মৃত্যু চেতনা কাজ করে, এবং এই মৃত্যু চেতনা সূত্রে তার মধ্যে সুফিজম কাজ করে। আল মাহমুদের আধ্যাত্মিক এবং সুফিজমের কবিতা খুব কম আছে। আল মাহমুদ একটা রক্ত মাংসের কবি, খুব কম আছে, কিন্তু একজন যে নাই তা না। হ্যাঁ, যেমন আলো নিরাকার ঠিকানাহীন নামের ভাসান। হ্যাঁ, এবং একটি কবিতা দেখেন, ডাক বলছে আরব্য রজনী রাজহাসে, তোমাকে ডেকেছি বলে আমি নড়ে ওঠে জগৎ জঙ্গম, পর্বত পাঠাই সেলামি, নদী ফেলে সাগরে কদম, নদী ফেলে সাগরে কদম, ঝাঁক বেঁধে পাখি উড়ে যায়, চঞ্চুতে আহার্যের স্তব, কথা বলো হাওয়ায় ভাষায় সীমাহীন নীলিমা নীরব, ভাগ্যের অদৃশ্যে বসে যিনি ঠিক রাখে আত্মার বাদাম, আমি ঠিক চিনি বা না চিনি তারই প্রতি অজস্র সালাম। এভাবে তিনি বিশ্বাসকে আবার নিয়ে আসলেন। এবং তিনি এই যে না কোনো শূন্যতা মানি না, এই কাব্যগ্রন্থও খুব ইম্পর্টেন্ট। বিরামপুরের যাত্রী, এগুলোতে কিন্তু এই বিষয়গুলো আছে। এবং তার একটি খুব ইম্পর্টেন্ট কবিতা, নতুনভাবে আল মাহমুদ আসলেন দ্বিতীয় ভাঙনে। আমি আমার থিসিসে 3টা পর্ব দেখিয়েছি। একটা পর্ব হচ্ছে লোকলোকান্ত থেকে সোনালী কাবিন, দ্বিতীয় পর্ব হচ্ছে মায়াবী পর্দা দুলো ওঠো থেকে দৈল দইতা, তৃতীয় পর্ব হচ্ছে আল মাহমুদের দ্বিতীয় ভাঙন থেকে। সেখান থেকে তিনি নতুনভাবে নিজেকে ভাঙছেন। তার প্রথম ভাঙন হচ্ছে মায়াবী পর্দা দুলো ওঠো, তারপরে আরেকটি ভাঙন হচ্ছে দ্বিতীয় ভাঙন। এইভাবে আল মাহমুদের যে পর্বান্তর, রূপান্তর, এটা খুব ইম্পর্টেন্ট। প্রায় 40-50 বছর কবিতা লিখেছেন, মৌলিক 26টি কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। এবং লাস্টে তিনি বলছেন যে প্রার্থনার ভাষা, এটা দিয়ে আমি এই পর্বটা শেষ করব। প্রার্থনার ভাষা দাও প্রভু, নির্জ্ঞান আত্মসমর্পণের সহজতা, আমি কি পাড়ি দিয়ে যাচ্ছি না হাঙর সংকুল সমুদ্রের চেয়ে দুরূহ ও যে আয়ু, সেই দিন এবং রাত্রি, উদয় আর অস্ত,
আধার এবং আলো না, আলো আর অন্ধকার আর নয়, জ্বলুক তোমার নূরের দীপ্তি, যা ভেদ করে যায় পৃথিবীর উদরে লুকোনো সমস্ত গলিত ধাতুর সাত পর্বত পর্দা। পৌঁছতে চাই প্রভু তোমার সান্নিধ্যে, তোমার সিংহাসনের নিচে একটি ফুরফুরে প্রজাপতি হয়ে, যার পাখায় আঁকা অনাদিকালের অনন্ত রহস্য। এটা একটা তার শেষ জীবনে একটা স্রষ্টার কাছে ফিরে যাওয়ার একটা আকুতি, এবং একটি প্রজাপতি হয়ে আরশে আজিমের নিচে তিনি ঘোরাফেরা এখানে করবেন। তো যাই হোক, শেষে তিনি আসলে আদম হাওয়া এবং এই হাওয়ার প্রতীকে তার স্ত্রী যে নাদিরা বেগমকে বারবার স্থাপন করছেন। আল মাহমুদের প্রধান বিষয় কিন্তু নারী, এই নারীর সূত্রে সবগুলো আসছে। এবং নারীকে আপনারা অবাক হবেন, নারীকে তিনি অনেকভাবে দেখেছেন, অনেকভাবে, মোটামুটি 7 ভাবে। তিনি বলছেন যে নারীকে তিনি প্রথমত গার্হস্থ্য প্রেম এবং যৌন সঙ্গী হিসেবে দেখেছেন প্রথম পর্বে। গার্হস্থ্য প্রেম, আল মাহমুদের কিন্তু রোমান্টিক প্রেম না, একদম গার্হস্থ্য প্রেম। প্রকৃতির প্রতীকে তিনি দেখেছেন প্রকৃতি কবিতায়, বনের দৃষ্টিতেও দেখেছেন। হ্যাঁ, এক লাইলি, তারপরে কৃষ্ণা, এরকম নানান কবিতা আছে। তিনি স্বর্গচ্যুত হাওয়া বা ইভের প্রতীকেও তিনি দেখেছেন। আবার দেখেছেন স্নেহ মমতবের জননী এবং দেশ জননী রূপেও তিনি দেখেছেন। তিনি আবার শুধু বলতে, নারী তুমি শুধু নারী, তোমার আর কোনো উপমা নেই। এইভাবে আল মাহমুদ যে নতুন একটি রূপকল্প নিয়ে আসলেন, সাংস্কৃতিক রূপকল্প, তারপরে তিনি যে কাজটি খুব নিখুঁতভাবে করলেন সেটা হচ্ছে তার আন্তর্জাতিকতা। আমি জাস্ট একটি কবিতা বলে শেষ করে দেব। এটা হচ্ছে আমাদের অঞ্চলে তিনি কাশ্মীর নিয়ে অসাধারণ বিপ্লবী কবিতা লিখেছেন। আত্মীয়ের মুখ, এটা হচ্ছে ফিলিস্তিন ইস্যুতে, হ্যাঁ, এবং ইহুদি এর প্রসঙ্গে তিনি লিখছেন। সকালে সংবাদপত্র, রাজনীতি, ক্ষুব্ধ খোঁচাখুচি, যা কিনা রক্তাক্ত ষাটের মতো পড়ে আছে আমাদের ভয়ার্ত শতক, এসবের ঊর্ধ্বে আজ বিনা বাক্য ব্যয় কি করে থাকেন, জানি না দেশের খবর কিছু পান কিনা, কি ঘটবে এশিয়ায় এই নিয়ে তর্ক করে আপনার যাওয়ার পর পৃথিবীর সবকটি সাদা কবুতর ইহুদি মেয়েরা রেধে পাঠিয়েছে মার্কিন জাহাজে। এটা তিনি একজন আত্মীয়ের মুখ, আহমেদুর রহমান, তার স্মরণে লেখা। এবং ইহুদিরা নামে তার ভয়ঙ্কর একটি কবিতা আছে। অনিষ্টকর অন্ধকারে যখন পৃথিবী আচ্ছন্ন হয়ে যায়, চারিদিকে ডাইনিদের ফুৎকারের মতো হাওয়ার ফিসফাস, আর পাখিরা গুপ্ত সাপের আতঙ্কে আশ্রয় ছেড়ে অন্ধকারে ঝাঁপ দেয়, ঠিক তখনই ইহুদিরা হেসে ওঠে। ইহুদিরা হাসুক, তবু সম্পদের সুষম বন্টন অনিবার্য। ইহুদিরা নাচুক, তবু ধনতন্ত্রের পতন আসন্ন, আর মানুষ মানুষের ভাই। এভাবে ইরাক প্রসঙ্গে, আফগানিস্তান প্রসঙ্গে তিনি সব মারাত্মক কবিতা লিখছেন। এবং তার উড়াল কাব্য আমি বলেছি অসাধারণ। বলছে, আফগানিস্তান আজ কার না দেশ, আফগানিস্তান সব স্বাধীন মানুষের অপহৃত মাতৃভূমি, শুধু হত্যাকারীদের কোনো মানচিত্র থাকে না, নেই। এভাবে আল মাহমুদ আসলে একজন বিশ্ব সাহিত্যের একজন অন্যতম একজন কবি, এবং দক্ষিণ এশিয়ার, আমি বলছি সর্বশেষ একজন শ্রেষ্ঠ কবি মারা গেলেন হচ্ছে কবি আল মাহমুদ দক্ষিণ এশিয়ার মধ্যে, এবং বিশ্ব সাহিত্যের তিনি একজন অসাধারণ কবি। এবং একটা জিনিস বলি, আল মাহমুদের নারী, প্রকৃতি এবং স্বদেশ কিন্তু একাকার মিলে। প্রকৃতির মধ্যেই নারী, নারীর মধ্যেই স্বদেশ, স্বদেশের মধ্যে আবার আর প্রকৃতি এবং নারী। এই যে একটা রূপকল্প তৈরি করেছে, এর মধ্যে তার স্বকীয়তা, তার যে ভাষা, হ্যাঁ, সেগুলো পয়েটিক ডিকশনটা অসাধারণ। আল মাহমুদের যে আঞ্চলিক ভাষার যে দরদ মরদ থেকে শুরু করে এই যে তার যে অন্তমিলগুলো সোনালী কাবিন সহ সমগ্র ক্ষেত্রে আছে, এটা অসাধারণ। এবং বাংলা সাহিত্যের, বাংলাদেশের আল মাহমুদ হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ এবং সেরা কবি। আল মাহমুদ পড়লে বোঝা যায় যে আসলে আল মাহমুদ আমাদের আবহমান বাংলার একজন অন্যতম সেরা এবং শ্রেষ্ঠ কবি। শিবনারায়ণ রায় থেকে শুরু করে সকলে এই কথা বলেছেন যে বাংলার কবি বা বাংলার প্রতিনিধিত্বশীল কবি যদি বলা যায়, এবং খাঁটি বাংলা
মানে বাঙালি কবিকে বা বাংলা কবিতা যিনি লিখেছেন তিনি হচ্ছেন কবি আল মাহমুদ। তো আসুন আমরা আল মাহমুদ চর্চা করি। আল মাহমুদ চর্চা মানে বাংলাদেশের মাটি, মানুষ এবং সংস্কৃতির চর্চা করা এবং উপনিবেশের বিরুদ্ধে আমাদের একটা সক্রিয় সংস্কৃতির চর্চা করা। ঢাকা ফোরামকে ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।